আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের গুণগত রসায়নের পর্ব 4 এ তোমাদের সবাইকে স্বাগতম। আমরা এখন যেটা দেখব এটা হচ্ছে পর্ব 4। পর্ব 4 এ আমরা আগের পর্বে যেখান থেকে বাদ রাখছিলাম তারপর থেকে দেখব। তো যেহেতু আমরা একটু স্লো আগাচ্ছি, ফলে আমাদের ক্লাস লিমিট মানে ক্লাস ডিউরেশন হচ্ছে 1 ঘন্টা করে। 1 ঘন্টার উপরে গেলে সব গ্রুপগুলোতে আপলোড দেওয়া যায় না, বিশেষ করে টেলিগ্রামে আপলোড দিতে প্রবলেম হয়, ফাইল সাইজ অনেক বড় হয়ে যায়। তো সেজন্য আমরা 1 ঘন্টার উপরে যাইতে পারবো না। তো আজকেও আমরা একটু যেহেতু স্লো যাওয়ার কারণে দেখা যাবে যে ক্লাসে অনেক ডিটেল অনেক কিছু পড়াবো, স্লোলি পড়াবো। তো শেষ করার চিন্তা আছে আজকে সবগুলা টপিক। যদি শেষ না হয় তাহলে আরেকটা ছোট্ট ভিডিও দিয়ে তোমাদেরকে শেষ করে দিব ইনশাল্লাহ। সো চলো আমরা স্লো যেয়ে শুরু থেকে শুরু করি। লাস্টের দিন আমরা হচ্ছে দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল পর্যন্ত শেষ করছিলাম, বাট পরিপূর্ণভাবে শেষ হয় নাই। দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফলের এখনো 2টা টপিক বাকি ছিল। আজকে আমরা আয়ন শনাক্তকরণ এবং তেজস্ক্রিয় এবং নিউক্লিয় বিক্রিয়া এই 2টা টপিক দেখব। তো আমরা শেষের দিকে যাই। আমরা দেখতে পাবো যে আমরা লাস্টে কোন পর্যন্ত পড়ছিলাম। তো দেখো আমরা লাস্টে দ্রাব্যতার গুণফল এবং সম আয়ন প্রভাব এই 2টা এখনো আমাদের পড়ানো বাকি ছিল। আমি লাস্ট দিন করতে করতে এটা রেখে দিছি। তো দ্রাব্যতার গুণফল নিয়ে প্রথমে কথা বলি। দ্রাব্যতার গুণফল। তো আমরা আগের ক্লাসে দ্রাব্যতা ব্যাপারটা তো বুঝতে পেরে গেছি, তাই না? দ্রাব্যতা ব্যাপারটা বুঝতে পেরে গেছি। আজকে আমরা দ্রাব্যতার গুণফল ব্যাপারটা বোঝার চেষ্টা করব। দ্রাব্যতার গুণফল মেইনলি ঘটে কার? দ্রাব্যতার গুণফল এই জিনিসটা কার ক্ষেত্রে আমরা প্রযোজ্য করতে পারবো? তো দেখো আমাদের এখানে 2টা টার্ম আছে। দ্রাব্যতার গুণফল যেই জিনিসটা, এখানে আমরা 2টা টার্ম শিখব। দ্রাব্যতার গুণফল, আরেকটা হচ্ছে এইটার সাথেই রিলেটেড টার্ম, সেটা হচ্ছে আয়নিক গুণফল। আয়নিক গুণফল, দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল। তো এই 2টা টার্ম মানে কি বুঝায় সেটা আগে আমরা বোঝার চেষ্টা করব। দ্রাব্যতার গুণফল হচ্ছে দ্রাব্যতা যেহেতু সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হয়, তাহলে দ্রবণের সম্পৃক্ত অবস্থায়, হ্যাঁ, সম্পৃক্ত, ময় পয়নি, ম তারপরে প, আগে আমি ম না লিখে প লিখে ফেলি। দ্রবণের সম্পৃক্ত অবস্থায় আয়নগুলার গুণফল, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে দ্রাব্যতার গুণফল, আয়নগুলার গুণফল। তো এটাকে আমরা যদি সিম্পল ভাষায় বলি, তাহলে সম্পৃক্ত দ্রবণ, যেহেতু দ্রাব্যতা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে হয়, তাহলে দ্রবণের সম্পৃক্ত অবস্থায় আয়ন যেগুলো তৈরি হবে তার যে গুণফল, এটাকে আমরা দ্রাব্যতার গুণফল বলি। তো দ্রাব্যতার গুণফলের এটা হচ্ছে সিম্পলিফিকেশন। এই দ্রাব্যতার গুণফল আমরা কার ক্ষেত্রে বের করি? আমরা তোমার হচ্ছে সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে বের করি এবং আয়নগুলার গুণফল করি। এইটাকে আমরা চিহ্নিত করলে কেএসপি করতে পারি। চিহ্নিত করলে এখানে কি বলতে পারি? কেএসপি। এবার প্রশ্ন হচ্ছে তাহলে আয়নিক গুণফলটা কি জিনিস? খেয়াল করো, আয়নিক গুণফল হচ্ছে, আয়নিক গুণফল যেটা, এটা কোনো সম্পৃক্ত দ্রবণ হবে না। এইটাও ওই আয়নগুলার গুণফলই হবে। এইটাও আয়নগুলার গুণফলই হবে। যেই আয়নগুলা থাকবে সেই আয়নগুলার গুণফলই হবে। তবে এইটা কয়েক ধরনের আয়নের গুণফল। কি ধরনের? যেমন ধরো আমরা দ্রবণ পাইতে পারি সম্পৃক্ত দ্রবণ, এটা হতে পারে। তারপর হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, অসম্পৃক্ত দ্রবণ এটা হতে পারে। অতিপৃক্ত দ্রবণ এটা হতে পারে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কয় ধরনের দ্রবণ হয়? সম্পৃক্ত দ্রবণ, অসম্পৃক্ত দ্রবণ, অতিপৃক্ত দ্রবণ, এই 3 ধরনের যে দ্রবণ, খেয়াল করো, এই 3 ধরনের দ্রবণের আয়নগুলোর যে গুণফল, এই গুণফল থেকে আমরা কি আয়নিক গুণফল পাই। তাহলে দেখো এখানে আমরা দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফলের পার্থক্যটা বোঝার চেষ্টা করব। দ্রাব্যতার গুণফল যেটা, এটা শুধুমাত্র সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে ঘটবে। আয়নিক গুণফল তোমার সম্পৃক্ত, অসম্পৃক্ত, অতিপৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে ঘটবে। তাহলে এখানে এই 3 ধরনের দ্রবণকে আমরা যে কোনো দ্রবণ বলতে পারি, যে কোনো দ্রবণ। এবং ভালো করে খেয়াল করার বিষয় যেটা, আয়নিক গুণফলের ভিতরে খোদ সম্পৃক্ত দ্রবণ আছে, কিন্তু তার মানে আয়নিক গুণফলের ভিতরে তোমার সম্পৃক্ত দ্রবণ থাকায় তোমার দ্রাব্যতার গুণফলও আছে। তো আয়নিক গুণফল যেটা, এটা হচ্ছে কেআইপি। কেআইপি এর ভিতরেই কেএসপি আছে। কেআইপি এর ভিতরেই কেএসপি আছে। এই জিনিসটা আমাদের প্রথমে বুঝতে হবে। এখন আমরা দ্রাব্যতার গুণফল বের করব কিভাবে? ধরো আমাদের কাছে একটা লবণ দেয়া আছে সিলভার ক্লোরাইড। এই সিলভার ক্লোরাইডকে যদি আমরা ভাঙি, তাহলে সিলভার প্লাস
এবং ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। কিসে পরিণত হয়? সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। এখন এই যে লবণটা আমরা নিচ্ছি, এই লবণটা হচ্ছে মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা একটা বৈশিষ্ট্য। মৃদু তড়িৎ বিশ্লেষ্য মানে অল্প পরিমাণে তড়িতে বিশ্লেষিত হয়, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবং এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প দ্রবণীয়, মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এবং এর আরেকটা বৈশিষ্ট্য কি? আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্বল্প দ্রবণীয়। সো মৃদু তড়িৎ বিশ্লেষ্য এবং স্বল্প দ্রবণীয় হওয়ার কারণে এইটা যদি আমি এখন সাম্য ধ্রুবক বের করি, তাহলে সাম্য ধ্রুবক উপরে আসবে উৎপাদ, মানে সিলভার আয়ন যেটা এর ঘনমাত্রা ইন্টু ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা, আর নিচে আসবে সিলভার ক্লোরাইডের ঘনমাত্রা। তো সিলভার ক্লোরাইড স্বল্প দ্রবণীয় এবং মৃদু তড়িৎ বিশ্লেষ্য হওয়ায় এর ঘনমাত্রা 1 মোলারিটি ধরে নেওয়া হবে। এর ঘনমাত্রা 1 মোলারিটি ধরে নিলে এখানে কে ইকুয়ালস টু আমরা সরাসরি লিখতে পারবো সিলভার ক্লোরাইড আয়নের ঘনমাত্রা ইন্টু ক্লোরিন মাইনাস আয়নের ঘনমাত্রা। তো যেহেতু এটা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে 1 মোলারিটি হচ্ছে, তখন এইটাকে আমরা কেএসপি বলতে পারবো, সলিবিলিটি প্রোডাক্ট অফ তোমার হচ্ছে সলিউশন। তাহলে কি দ্রাব্যতার গুণফলের ক্ষেত্রে এইভাবে আমরা যে কোনো একটা জিনিসের দ্রাব্যতার গুণফল বের করি। এটা তো গেল নর্মাল প্রসেস দ্রাব্যতার গুণফল বের করার। এখন নর্মাল প্রসেসে কাজ হবে না, আমাদের অ্যাডমিশনে লাগবে হচ্ছে মেইনলি ট্রিক। অ্যাডমিশনে কোশ্চেন যেভাবে আসে সেভাবে ট্রিক শেখা লাগবে। বেসিকটা তো বুঝতে পারছি, বেসিকটা কি, দুইটার ভিতর পার্থক্য কি, সেটা হচ্ছে আমাদের বেসিক। এখন বেসিকটা বোঝার পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল বের করে কিভাবে। খুব সিম্পলি দ্রাব্যতার গুণফল বের করা যায়। যেমন ধরো আমরা যদি সিলভার ক্লোরাইডের জায়গায় এখন যদি আমরা ক্যালসিয়াম ক্লোরাইড নিই, খেয়াল করো, ক্যালসিয়াম ক্লোরাইড লবণটাকে ভাঙলে ক্যালসিয়াম 2+ এবং 2 ক্লোরিন মাইনাস পাওয়া যায়। তো এই ক্যালসিয়াম 2+ এবং 2 ক্লোরিন মাইনাস এই লবণের ক্ষেত্রে আমার বলে দেয়া থাকবে যে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে S। দ্রাব্যতা হচ্ছে S। তো ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা যদি S হয়, তাহলে এই ক্যালসিয়াম 2+ এর দ্রাব্যতা হবে S, আর 2 ক্লোরিনের দ্রাব্যতা হবে 2S। যতগুলা মোল ততগুলা হয়, সামনে মোল সংখ্যা যত ততগুলা হয়। এখানে S দিবা আর এগুলোতে আনুপাতিক হারে লিখবা। কি লিখবা? আমি এখানে সাইডে একটু বাংলাটা বলে দিই, আনুপাতিক হারে লিখবা। যে কোনো লবণকে ভাঙলেই তুমি এখানে আনুপাতিক হারে S লিখতে পারবা, আনুপাতিক হারে। তাহলে এখানে একটা S, এখানে একটা S, এখানে দুইটা S, কারণ কি এখানে একটা মোল, এখানে একটা মোল, এখানে কয়টা মোল, এখানে দুইটা মোল। সো মোল সংখ্যা অনুযায়ী সেই কয়টা S হবে। এখন যখন তুমি কেএসপি বের করতে যাবা, কেএসপি বের করার সময় ক্যালসিয়াম 2+ আয়ন এইটার ঘনমাত্রা ইনটু ক্লোরিন মাইনাস আয়ন যেটা আছে এইটার ঘনমাত্রা আসবে। তো ভালো করে খেয়াল করে দেখবা, ক্লোরিন মাইনাস আয়ন এবং ক্যালসিয়াম 2+ আয়ন দুইটার ঘনমাত্রা আসবে। এবার এই জায়গাতে একটা মাথায় রাখতে হবে, কেএসপি সবসময় উন্নীত ঘাত সহ বের করতে হয়। এই কেএসপি সবসময় উন্নীত ঘাত, এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে সামনে যে মোল সংখ্যা আসবে সেটা গুণফলের সময় পাওয়ারে যাবে। সামনে দেখো এখানে মোল সংখ্যা 1, এখানে মোল সংখ্যা 2, এই মোল সংখ্যা 1 আমার পাওয়ারে যাবে, এই মোল সংখ্যা 2 আমার পাওয়ারে যাবে। তাহলে মোল সংখ্যা সামনে যেটা আসবে সেটা কোথায় যাবে? পাওয়ারে যাবে। মোল সংখ্যা সামনে যেটা আসবে সেটা পাওয়ারে যাবে। এবার আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে ক্যালসিয়ামের ছিল S এর পাওয়ার 1, ক্লোরিনের ছিল হচ্ছে 2S এর পাওয়ার 2। এবার গুণ করলে S 4S², এটা আসে, গুণ করলে 4S³। তাহলে এখান থেকে আমি কেএসপি বের করতে পারছি 4S³। কেএসপি কি বের করতে পারছি? 4S³। তো এখানে ভালো করে খেয়াল করলে দেখবা যে এই যে যৌগটা আছে এই যৌগের মতো আরেকটা করি, তাহলে শর্টকাটটা ভালো বুঝতে পারবা। এবার দেখো আমি সেম ভাবে এইটা না করে এখন আমি যদি অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে নিই, Al2SO4(3), এই যৌগের ক্ষেত্রে আমি কেএসপি বের করতে বললাম। তো এই জায়গাতে কেএসপি বের করার জন্য আমাদের প্রথম দিকেই খেয়াল করতে হবে এখানে অ্যালুমিনিয়াম কয়টা। নিচে যে সংখ্যাটা আছে ওটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সংখ্যা, তো অ্যালুমিনিয়াম 2টা। এখানে সালফেট কয়টা? নিচে যেটা আছে এটা সালফেটের সংখ্যা, তাহলে অ্যালুমিনিয়াম 2টা মানে তুমি প্রথমেই লিখবা 2 অ্যালুমিনিয়াম। সালফেট 3টা, তার মানে তুমি প্রথমে লিখবা 3 সালফেট। এখন তুমি জানো অ্যালুমিনিয়াম 3+ হয় আর সালফেট 2- হয়, এটা কিন্তু ওই সংখ্যা থেকে বোঝা যায়। এর নিচে যেটা সেটা এর পাওয়ারে যাবে, এর নিচে যেটা সেটা এর পাওয়ারে যাবে, মানে উপরে যাবে। তাহলে অ্যালুমিনিয়াম 3+ আর সালফেট 2- হয়, এইটাই আমরা আয়নিত করে ফেললাম। এবার দেখো এখানে অ্যালুমিনিয়াম সালফেট একটা আছে, সো এর দ্রাব্যতা S, তাহলে এর দ্রাব্যতা আনুপাতিক হারে কত আসবে? 2S। এর দ্রাব্যতা আনুপাতিক হারে কত আসবে? 3S। এখন যদি তুমি কেএসপি বের করতে চাও,
কেএসপি বের করলে ভালো করে খেয়াল করো, অ্যালুমিনিয়াম 3+ যেটা, এর ঘনমাত্রা এবং পাওয়ার কোথায় যাবে, মোল সংখ্যা কোথায় যাবে, পাওয়ারে, ইনটু সালফেট 2- যেটা, এইটার মোল সংখ্যা কোথায় যাবে, পাওয়ারে। তাহলে এখন যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, অ্যালুমিনিয়াম 3+ আমাদের 2s আছে, 2s টু দি পাওয়ার 2 আসে, সালফেট 3 যেটা আছে এটা 3s আছে, 3s 3 পাওয়ার 3 আসে। এখন যদি তুমি সংখ্যাটা ভেঙে দাও, দেখো 2 টু দি পাওয়ার 2, s টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, s টু দি পাওয়ার 3 লেখা যায়। শেষ পর্যন্ত দেখো আমরা এখানে 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, s টু দি পাওয়ার 2 প্লাস 3 লিখতে পারি, 2 প্লাস 3 লিখতে পারি। তো এই দেখো 2 টু দি পাওয়ার 2 করলে 4 আসে, 3 টু দি পাওয়ার 3 করলে 27 আসে, s টু দি পাওয়ার 5 পাওয়া যায়। 27 ইন্টু 4 গুণ করলে 108 s টু দি পাওয়ার 5 পাওয়া যায়। এটা একটা কমন এমসিকিউ যেটা খুব আসে। এইটা আমরা এক লাইনে দেখেই সংক্ষেপে করে ফেলতে পারবো। কিভাবে দেখো, আমরা যদি সিম্পলি দেখার চেষ্টা করি, এই জায়গাতে যে যৌগটা নিছিলাম, এই যৌগটা যদি এরকম হয় ax আর by, তার মানে এটা যখন ভাঙার সময় তোমার x সংখ্যক a তৈরি হচ্ছে আর y সংখ্যক b তৈরি হচ্ছে, x সংখ্যক a, y সংখ্যক b। তো এর পাওয়ার y প্লাস আর এর পাওয়ার x মাইনাস হবে, একজন আরেকজনের পাওয়ারে চলে যাবে, এটা উপরে যাচ্ছে y প্লাস, এটা নিচে যাচ্ছে y মাইনাস। সো পাওয়ার কি হচ্ছে এটা আমার দেখার বিষয় না, আমরা এখানে বোঝার চেষ্টা করছি একটা হচ্ছে x সংখ্যক, একটা y সংখ্যক। এর যদি দ্রাব্যতা s হয় তাহলে এর দ্রাব্যতা xs আর এর দ্রাব্যতা কি ys। তাহলে এখন যদি তুমি KSP বের করো, KSP ইকুয়ালস টু কি আসবে, xs তার পাওয়ার x, আরেকটা আসবে হচ্ছে ys তার পাওয়ার y। তো ক্যালকুলেশন করলে দেখো x টু দি পাওয়ার s, তারপরে হচ্ছে s টু দি পাওয়ার x, এটা আসে y টু দি পাওয়ার y, s টু দি পাওয়ার y। ক্যালকুলেশন করলে x টু দি পাওয়ার x ইন্টু y টু দি পাওয়ার y, s টু দি পাওয়ার x প্লাস y, এটা পাওয়া যায়, x টু দি পাওয়ার x প্লাস y, এটা পাওয়া যায়। বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে আমাদের সিস্টেম। এখন দেখো ভালো করে বোঝার যদি চেষ্টা করো, এই যে অংশটা দেখলা, এই অংশটার সাথে একটু মিলানোর চেষ্টা করো। এই নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটার উপর সেই সংখ্যা, এই নিচে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার উপর ওই সংখ্যা, আসার পরে s টু দি পাওয়ার দুইটা সংখ্যার যোগফল। তার মানে আমরা এই যে অ্যালুমিনিয়াম সালফেট যৌগটা নিছিলাম Al2SO4 হোল 3, এই জায়গাতে খেয়াল করো নিচে একটা সংখ্যা আছে 2, একটা সংখ্যা আছে 3, তাহলে KSP বের করার সময় আমরা বলতে পারবো 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, এই জায়গা থেকে 2 এর পাওয়ার 2, 3 এর পাওয়ার 3 আর s টু দি পাওয়ার 2 প্লাস 3 লিখতে পারবো, ওই সংখ্যাটাই 2 প্লাস 3 হবে। তাহলে দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে ওই যে 108 s টু দি পাওয়ার 5 চলে আসবে। বুঝতে পারছো কিভাবে করলাম? এভাবে আসবে। এখন ধরো আমাদের এখানে বললো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এইটার ক্ষেত্রে বের করো। তাহলে দেখো KSP কেমনে বের করব, ম্যাগনেসিয়ামের এখানে সংখ্যা আছে 1, তাহলে 1 এর পাওয়ার 1, ক্যালসিয়ামের ক্লোরাইডের সংখ্যা আছে কত 2, তাহলে 2 এর পাওয়ার 2, এবার আসবে s টু দি পাওয়ার 1 প্লাস 2, তাহলে ক্যালকুলেশন করলে এখানে 4 আর এখানে আসবে s কিউব, এই 4s কিউব দ্যাট ইজ দ্য নাম্বার, এই 4s কিউব দ্যাট ইজ দ্য নাম্বার। সেখানে আমরা KSP যখন বের করব, KSP ইকুয়ালস টু 4s কিউব আসবে, KSP যখন বের করব তখন এখান থেকে কি আসবে 4s কিউব আসবে। ক্লিয়ার হইছে? সো এইভাবে আমাদের ছোট ছোট জিনিসপত্রগুলো বের করতে হয়। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবার দেখো অ্যালুমিনিয়াম সালফেট, এটার ক্ষেত্রে আমরা বের করে ফেললাম, কি বের করলাম, KSP বের করে ফেললাম। এখন আমাদের সবসময় যে এই শর্টকাটে এইটা দিবে তা কিন্তু না, আমাদের একটু বড় টাইপের মেথড দিতে পারে। একটা ছোট্ট সাইড নোট মাথায় রাখবা, KSP KIP এর একক নিয়ে কথা আসবে, মাথায় রাখবো যে KSP KIP এর কোনো একক নেই, এর কোনো একক নেই। ওকে, এবার যৌগ অনুসারে একক পরিবর্তন হতে পারে, কেমন? যেমন ধরো আমরা একটু আগে দেখলাম অ্যালুমিনিয়াম সালফেট Al2SO4 হোল 3, এই যৌগ, এই যৌগের যখন তুমি KSP বের করবা এর একক কি হবে, কিভাবে পাবো? তো আমরা দেখছি এই যৌগের ক্ষেত্রে KSP বের হচ্ছিল 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, s টু দি পাওয়ার 2 প্লাস 3, এটা আসছিল, টোটাল মিলে গুণ করে 108 s টু দি পাওয়ার 5, এটা আসছে। এখন আমার এখানে প্রথম যে যৌগটা দেয়া আছে অ্যালুমিনিয়াম সালফেট, এই যৌগের দ্রাব্যতার একক থাকবে, দ্রাব্যতার একক থাকবে, দ্রাব্যতার একক যেমন হচ্ছে মোল পার লিটার, এটা বলে দিতে পারে দ্রাব্যতার একক, মোল পার লিটার, গ্রাম পার লিটার,
গ্রাম পার 100 গ্রাম পানি, আগে শেখাইছি ওগুলা। তো দ্রাব্যতার একক থাকবে। এখন দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে এস। তাহলে এই এস এর একক হচ্ছে মোল পার লিটার। মোল পার লিটার, এই মোল পার লিটার তার পাওয়ার 5 হতে পারে। তো তার পাওয়ার 5 হলে এখানে আমার মোল টু দি পাওয়ার 5 পার পাওয়ার লিটার টু দি পাওয়ার 5 এটা আসে। এখন যেটা মোল পার লিটার ওটা মোল পার ডেসিমিটার কিউব হয়। তাহলে এখানে আমাদের মোল টু দি পাওয়ার 5 তার পাওয়ার ডেসিমিটার কিউব তার পাওয়ার 5 হতে পারে। তার মানে আমাদের এখানে মোল টু দি পাওয়ার 5 তার পাওয়ার ডেসিমিটার কিউব 3 আর 2 15 হতে পারে। তো এই টাইপের যে ছোট ছোট জিনিসপত্র এইগুলো আমাদের এমসিকিউতে চলে আসবে, ভার্সিটি কতে এমসিকিউতে চলে আসবে। সো আমাদের এখানে কেএস কেএসপি কেআইপি এর বেসিক্যালি একক নাই, বাট এভাবে আসতে পারে। এবার দেখো ম্যাথ কিভাবে আসতে পারে, খুব সিম্পল। আমাদের এখানে বলে দিবে কোন একটা যৌগ দিবে যে তার দ্রাব্যতা বলে দিবে। যেমন ধরো আমরা একটা সিম্পল যৌগ নিব, হ্যাঁ, যেমন হচ্ছে Ag2C2O4, Ag2C2O4 এর দ্রাব্যতা খেয়াল করো, Ag2C2O4 এর দ্রাব্যতা দেয়া আছে 2 × 10⁴ মোলারিটি। তাহলে কেএসপি কত? তাহলে কেএসপি কত? সিম্পল একটা প্রশ্ন। এবার আমাদের এই যৌগ যেটা আছে এই যৌগ দেখে বুঝতে হবে যে এখানে কি কি আছে। তো দেখো আমরা এখানে যখন যৌগ নিচ্ছি Ag2C2O4, এখন যৌগটা তো অবশ্যই আয়নিক যৌগ, তাই না? তো আমরা জানি এখানে যে সিলভার পার্টটা আছে এই সিলভার প্লাস আয়নে পরিণত হয়। তো এখানে কয়টা সিলভার আছে? 2টা সিলভার আছে। তাহলে এইটা ভাঙলে 2 সিলভার প্লাস আয়নে পরিণত হবে, এটা মাস্ট। তার মানে বাকি যে অংশটা আছে এটা একত্রিত অবস্থায় আছে, সেটা কি C2O4 2- এবং এটা কয়টা? এটা একটা। C2O4 2- কয়টা? একটা। তো এই যে জিনিসটা এটা যদি তুমি ভাঙতে না জানো তাহলে কিন্তু এই ম্যাথটাই তুমি পারবা না। তো আগে এটা ভাঙতে জানতে হবে। এবার দেখো এইটার দ্রাব্যতা যদি S হয় এইটার হবে 2S, এটার হবে S। তাহলে যখন KSP বের করব KSP ইকুয়ালস টু কি আসবে? 2S তার পাওয়ার 2 ইনটু S টু দি পাওয়ার 1, এটা আসার কথা। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 4S কিউব আসবে, 4S কিউব আসবে। এখন বলো তো দ্রাব্যতার ভ্যালু কত দেয়া আছে? S এর ভ্যালু 2 × 10⁻⁴ দেয়া আছে। তাহলে 4 × 2 × 10⁻⁴ এটা দেয়া আছে, টোটালটার পাওয়ার কিউব। ক্যালকুলেশন করলাম 2 টু দি পাওয়ার কিউব করলে কত আসে? 8, 4 × 8 = 32, 32 × 10⁻12 এটা আসে। এবার পাশে একক কি হবে? এই দেখো আমাদের ওখানে মোলারিটি থাকলে এখানে আসবে হচ্ছে মোলারিটি তার পাওয়ার কিউব, কারণ এস এর পাওয়ার কিউব আছে, এই হিসাবে মোলারিটির তোমার ইউনিট যেটা আছে এটাও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারছো? মোলারিটি ইউনিট যেটা আছে এটাও চেঞ্জ হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের ফাইনাল, এই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এভাবে আমরা মোলারিটি ইউনিটও চেঞ্জ করে ফেলতে পারবো। তাহলে দ্রাব্যতা রিলেটেড প্রশ্ন যেগুলো আসবে তোমার, দ্রাব্যতা রিলেটেড প্রশ্ন যেগুলো আসবে এগুলো তুমি এইভাবে একদম টু দা পয়েন্টে সলভ করতে পারবা। দ্রাব্যতা রিলেটেড প্রশ্ন যেগুলো আসবে সো এইগুলো এইভাবে টু দা পয়েন্টে সলভ করতে পারবা। বুঝতে পারছো কিনা বলো? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে। সো দ্রাব্যতা যদি এইভাবে আসে তাহলে পারবো না, যে কোনো জিনিসের দ্রাব্যতা আসলে এভাবে বের করতে পারবো। আবার কখনো কখনো দ্রাব্যতার গুণফল দেয়া থাকবে, দ্রাব্যতা বের করতে বলবে। যেমন দেখো আমাদের বলে দিল যে এরকম বলল যে ক্যালসিয়াম ফ্লুরাইড এর দ্রাব্যতার গুণফল, দ্রাব্যতার গুণফল এভাবে বলছে যে ক্যালসিয়াম ফ্লুরাইড এটার দ্রাব্যতার গুণফল 27 × 10⁻⁻12, দ্রাব্যতার গুণফল 27 × 10⁻⁻12 হলে দ্রাব্যতা কত? দ্রাব্যতা কত? তো এইটা আমাদের বের করতে বলছে। এবার দেখো আগে আমাদের ক্যালসিয়াম ফ্লুরাইডের দিকে তাকাতে হবে। ক্যালসিয়াম ফ্লুরাইড এইটাকে তুমি যদি ভাঙো তাহলে ক্যালসিয়াম 2+ আর 2 ফ্লোরিন -7 এ পরিণত হয়। তাহলে এখান থেকে তুমি যখন KSP বের করবা KSP ইকুয়ালস টু কি বের হবে বলো তো? এই জায়গায় একটা S আর এখানে 2S, তাহলে S × 2S তার পাওয়ার 2। ক্যালকুলেশন করলে এখান থেকে রেজাল্ট আসে কত বলো তো? 4S কিউব। তাহলে দেখো তো KSP এর ভ্যালু আমাদের এখানে 4S কিউব দেয়া আছে। আর এখানে দেখো দ্রাব্যতার গুণফল কত দেয়া আছে? 27 × 10⁻⁻12। তো দেখো KSP এর ভ্যালু এখানে আমাদের 4S কিউব আর এখানে এটা দেয়া আছে। তো ক্যালকুলেশন যদি আমি এখন করি তাহলে এখানে আমাদের রেজাল্ট কি আসবে? রেজাল্ট আসবে হচ্ছে সো
এই যে এস কিউব ইকুয়ালস টু আমাদের রেজাল্ট আসবে হচ্ছে 27 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই 4। তাহলে এস এর ভ্যালু আসবে হচ্ছে 3√27 ইন্টু 10⁻12 ডিভাইডেড বাই 4 এটা। তো এই জায়গা থেকে তোমাকে এখন ক্যালকুলেশন করতে হবে। তো আমাদের বেসিক্যালি এইটা এমন হওয়া উচিত ছিল যেটা আরেকটু এই 4 দিয়ে কাটার পরে তারপর 27 হয়, এরকম একটা সংখ্যা দিলে আমাদের ইজিলি মিলতো। আমি সেভাবেই চিন্তা করছিলাম, বাট 4টা চিন্তা করি না এই সংখ্যাটা নেওয়ার সময়। তো 27 দুগুণা 54, 54 দুগুণা কত আসে বলো তো? 108 আসে। তো এটা 27 না নিয়ে তুমি যদি 108 নাও তাহলে মিলে। তো এখানে দেখো 108 নিলাম, তাহলে এখানে 108 হলো। এবার এখানেও আমার 108 গেল, তাহলে 108 গেলে এই 4 এর সাথে 108 কাটাকাটি করলে 3 আসে কত? 27 ইন্টু 10⁻12। ম্যাথ করার সময় এমন নাম্বার দিবে যেটা তোমার ইজিলি কাটবে। এবার 27কে 3 করলে কত আসে জানো? 3 আসে। আর এখানে 10⁻12কে 3 দিয়ে ভাগ করলে 10⁻4 আসে। সো এখানে আলটিমেটলি শেষ পর্যন্ত ক্যালকুলেশন করে আমাদের দ্রাব্যতা তৈরি হয় কত? দ্রাব্যতা তৈরি হয় হচ্ছে 3 ইন্টু 10⁻4। এটা দ্রাব্যতা তৈরি হয় 3 ইন্টু 10⁻4। সো এই হচ্ছে আমাদের দ্রাব্যতা। এবার দ্রাব্যতার গুণফল এইটা জানার পরে আমাদের এখান থেকে দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল এই দুইটা সম্পর্কে ধারণা রাখতে হবে। কি রাখতে হবে? দ্রাব্যতার গুণফল এবং আয়নিক গুণফল সম্পর্কে ধারণা রাখতে হবে। তো দ্রাব্যতার গুণফল আয়নিক গুণফলের যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্ট থেকে অদক্ষেপ পড়বে কিনা সেই ম্যাথ আসে। কি আসে? অদক্ষেপ পড়বে কিনা সেই ম্যাথ আসে। সো অদক্ষেপ পড়বে কিনা সেই ম্যাথ আসে। সো অদক্ষেপ পড়বে কিনা এই ম্যাথগুলাতে আমাদের শর্ত কি? শর্ত 3টা। দেখো, নাম্বার 1 শর্ত, যদি কেএসপি ইকুয়ালস টু কেআইপি হয় তাহলে এই দ্রবণকে আমরা বলি হচ্ছে সম্পৃক্ত দ্রবণ। আর কোন দ্রবণ যদি সম্পৃক্ত দ্রবণ হয় তাহলে এই দ্রবণে অদক্ষেপ পড়বে না। অদক্ষেপ পড়বে না। কোন দ্রবণ যদি সম্পৃক্ত দ্রবণ হয় তাহলে এই দ্রবণে অদক্ষেপ পড়বে না। আচ্ছা, এবার দেখো, যদি আমাদের কখনো কেএসপি বেশি হয় আর কেআইপি কম হয় তখন এইটাকে, কেএসপি বেশি হলে অসম্পৃক্ত দ্রবণ বলে। কি দ্রবণ বলে? অসম্পৃক্ত দ্রবণ। অসম্পৃক্ত দ্রবণ যদি আমরা কোথাও পাই, এখানেও আমাদের অদক্ষেপ পড়বে না। এটাও আমাদের কি? অদক্ষেপ পড়বে না। এই শর্তগুলো আমাদের এমসিকিউতে আসে, ঠিক আছে? অদক্ষেপ পড়বে না। আর লাস্টে 3 নাম্বার শর্ত, যেটা আমাদের অদক্ষেপ পড়বে অবশ্যই, তাহলে কেআইপি যদি বেশি হয়, আয়নিক গুণফল যদি বেশি হয়, কেএসপি যদি কম হয়, তাহলে এটাকে বলে হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। এটাকে কি বলে? অতিপৃক্ত দ্রবণ। সো অতিপৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমাদের অদক্ষেপ পড়ে। কি হয়? অদক্ষেপ পড়ে। সো এই অদক্ষেপ পড়ে যেটা, এই দ্রবণটা আমাদের খেয়াল করতে হবে। তো অদক্ষেপ পড়ে যেই দ্রবণে, এই যে অদক্ষেপ পড়ে যেই দ্রবণে, এই দ্রবণের শর্তটা আমাদের মাথায় রাখতে হবে। এইটা থেকে এমসিকিউ আসবে। এবার কোন একটি দ্রবণ অদক্ষেপ পড়বে কি পড়বে না, এইটা আমরা বের করব কিভাবে? বের করার জন্য আমরা একটা ম্যাথ দেখব, দেখলে বুঝতে পারবো। যেমন ধরো, আমাদের একটা ম্যাথের ক্ষেত্রে বলে দেয়া আছে যে, সিম্পল চিন্তা করো এরকম, যে আমাদের বলে দেয়া আছে সিলভার ক্লোরাইড। এইটা একটা দ্রবণ যেটা একটা পাত্রের ভিতরে আছে। একটা পাত্রের ভিতরে সিলভার ক্লোরাইড দ্রবণ আছে, ঠিক আছে? আরেকটা পাত্রের ভিতরে খেয়াল করো, আরেকটা পাত্রের ভিতরে সোডিয়াম, আচ্ছা সিলভার ক্লোরাইড না, এটা হচ্ছে অন্য কিছু নিই আমরা, সিলভার হাইড্রোক্সাইড নিই, বা আচ্ছা সিলভার হাইড্রোক্সাইড নিলাম, সিলভার প্লাস আয়ন, সিলভার ক্লোরাইড, সিলভার না, এটা হচ্ছে আমরা ক্যালসিয়াম নিই। ক্যালসিয়াম নিলে আমাদের জন্য বেটার হবে। আমাদের এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে, হ্যাঁ, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ আছে। আর এখানে আমাদের সোডিয়াম ক্লোরাইড দ্রবণ আছে, দুইটা দ্রবণ। বলে দিছে যে এই যে দ্রবণটা আছে, এই দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 0.5 মোলারিটি এবং এটা হচ্ছে 150 ml। ঘনমাত্রা কত? 0.5 মোলারিটি এবং 150 ml।
আর এখানে বলে দিছে, এই জায়গায় বলে দিছে যে এইটার ঘনমাত্রা 0.4 মোলারিটি এবং এইটা হচ্ছে 200 ml, দুইটা দ্রবণ। এবার বলছে যে এরকম বলছে যে যদি খেয়াল করো, যদি ক্যালসিয়াম ক্লোরাইডের KSP equals to 2.5 into 10 to the power minus 4 হয় তাহলে অধক্ষেপ পড়বে কিনা, তাহলে অধক্ষেপ পড়বে কি, এটা আমাদের বলে দিছে, এই জিনিসটা আমাদের ব্যাখ্যা করতে হবে। এবার এখানে বোঝার বিষয় কি, দেখো আমাদের বোঝার বিষয় হচ্ছে চাইছে হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, চাইছে কি ক্যালসিয়াম ক্লোরাইড। এখন ক্যালসিয়াম ক্লোরাইডের খেয়াল করলে দেখবা এই ক্যালসিয়াম ক্লোরাইডের ক্যালসিয়াম অংশটা আসতেছে হচ্ছে এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড থেকে, আর ক্লোরিন অংশটা আসতেছে সোডিয়াম ক্লোরাইড থেকে। দুইটা পার্ট ক্যালসিয়াম ক্লোরাইডের, এই দুইটা অংশ আসতেছে। এখন এই জায়গাতে আমাদের কেএসপি দেয়া আছে কারণ কি এই ক্যালসিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণের জন্য আমরা কেএসপি পাই। বাট এখানে যেহেতু দুইটা যে কোনো অবস্থার দ্রবণ দেয়া আছে, এদের সংমিশ্রণে যদি আমি একটা ক্যালসিয়াম ক্লোরাইড দ্রবণ তৈরি করি, এটা থেকেও নিই এটা থেকেও নিই, তো দুইটা পাত্র থেকে নিলে নতুন যে দ্রবণটা তৈরি হবে এটা হবে তোমার আয়নিক দ্রবণ বা আয়নিক গুণফল দিবে। সো এই দ্রবণ থেকে আমি যেটা বের করব, এই দুইটা দ্রবণের সমন্বয়ে যেটা আমি বের করব সেটা পাবো আমি কেআইপি এর ক্ষেত্রে এই ক্যালসিয়াম ক্লোরাইডের কেআইপি যখন তুমি বের করতে যাইবা তখন সেখানে তোমার ক্যালসিয়াম 2+ আর 2 ক্লোরিন মাইনাস আয়ন পাবা। তো এখানে খেয়াল করো ক্যালসিয়াম 2+ এর যেই ঘনমাত্রা এটাও তুমি এই দ্রবণ থেকে পাবা, মোল সংখ্যা পাওয়ারে যাবে, আর ক্লোরিন মাইনাস আয়নের যে ঘনমাত্রা এটাও তুমি এই দ্রবণ থেকে পাওয়া, এই মোল সংখ্যা পাওয়ারে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কার ঘনমাত্রা কত আসবে সেটা কিভাবে বের করব। ভালো করে খেয়াল করো, প্রথমে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে চিন্তা করো, এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে তুমি যদি ভাঙো, এর ঘনমাত্রা বা দ্রাব্যতা S যদি হয়, খেয়াল করো এর দ্রাব্যতা S যদি হয়, এটা ভেঙে ক্যালসিয়াম 2+ আর 2 হাইড্রক্সিল মাইনাসে পরিণত হয়, তাহলে এর ঘনমাত্রা বা দ্রাব্যতা এইটা S হলে এটা S, এটা হবে 2S। বাট আমার 2Sটা তো লাগবে না, আমার এই 2Sটা কি লাগবে, আমার 2Sটা লাগবে না, আমার লাগবে কি, আমার লাগবে ক্যালসিয়াম 2+ যেটা শুধু এটা লাগবে। এখন এই ঘনমাত্রা দেখো অলরেডি আছে এখানে, এই ঘনমাত্রা এই 0.5 যে ঘনমাত্রা এটা অলরেডি এখানে আছে, এর দ্রবণের আয়তনও দেয়া আছে, বাট আমি কিন্তু এই দুইটা পাত্রের সমন্বয়ে ক্যালসিয়াম ক্লোরাইড পাচ্ছি। তার মানে এই ঘনমাত্রা এই আয়তনের সাথে এই আয়তন নতুন করে অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে এই আয়তন অ্যাড হয়ে গেলে আমার কি হবে, এই ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রার পরিবর্তন হয়ে যাবে। অনেকটা এরকম তোমার কাছে ধরো পানি এবং লবণের একটা শরবত দেয়া আছে, তার ভিতর আবার নতুন করে তুমি পানি দিলা, তাহলে পানি এবং লবণের শরবতের মধ্যে নতুন করে পানি দিলে সেখানে ঘনমাত্রা কমে যাবে না, ঘনমাত্রা কমে যাবে, সেখানে আয়তন বাড়ার কারণে ঘনমাত্রা কমছে। তো এই জায়গায় যে আয়তন এবং ঘনমাত্রা ছিল এর সাথে নতুন আয়তন যোগ করে আমি নতুন ঘনমাত্রা পাবো। তো এটা বের করার উপায় কি, আগের আয়তন আগের ঘনমাত্রা ইকুয়ালস টু নতুন ঘনমাত্রা নতুন আয়তন, এটা আসবে। নতুন আয়তন কিন্তু উভয় আয়তনের যোগফল, এটা কিন্তু ওই যে লঘুকরণ সূত্রটা, তো নতুন আয়তন যেটা এটা উভয় আয়তনের যোগফল, তাহলে নতুন ঘনমাত্রা S2 যদি আমি বের করতে চাই তাহলে S1 V1 ডিভাইডেড বাই V2 পাই আমি। তো ক্যালকুলেশন করলে দেখো S1 এর ভ্যালু কত বলো তো, এখানে খেয়াল করে দেখো S1 এর ভ্যালু কত, 0.5 ঘনমাত্রা দেয়া আছে, V1 এর ভ্যালু কত 150 ডিভাইডেড বাই V2 মানে দেখো 150 200 মানে কি, দুইটাকে যোগ করে নতুন আয়তন পাবা, দুইটাকে যোগ করে নতুন আয়তন পাইলে 0.5 150 ডিভাইডেড বাই নিচে দেখো 350 পাচ্ছ, তাহলে এখান থেকে তুমি S2 পাচ্ছ। তো এভাবে তুমি যদি এক লাইনে বের করতে চাও, মানে এভাবে যদি আলাদা আলাদা বের করতে চাও সেটাও সমস্যা নেই। আর যদি তুমি চিন্তা করো যে না তুমি এভাবে বের করবে না, তুমি সরাসরি এই জায়গাতে বসাবা, তাহলে এই জায়গাতে বসানোর সময় এটা সরাসরি তুমি এখানে লিখতে পারো। তুমি এক লাইনে ম্যাথ করতে যে ধরো সাস্টে আসছে, তাহলে কি করবা, এইটার জন্য লিখবা যে নতুন ঘনমাত্রা S1 V1 ডিভাইডেড বাই V2,
ঠিক আছে, ইনটু এখানে নতুন ঘনমাত্রা কি লিখবা, S1V1 ডিভাইডেড বাই V2 তার পাওয়ার কি 2 আসবে। এখন তুমি জানো এইটা আসছে প্রথম পাত্র থেকে, প্রথম পাত্রে S1V1 আছে, তো প্রথম পাত্রে S1V1 কত 0.5 ইনটু V1 কত 150, আর নিচে V2 যেটা হবে এটা টোটাল আয়তন, এই আয়তন আর এই আয়তন, তাহলে কত আসবে 350 দিয়ে ফেললাম। এবার সেম ভাবে এইটা আসবে দ্বিতীয় পাত্র থেকে, দ্বিতীয় পাত্রে কি 0.4 আছে ইনটু দেখো 200 আছে, 200 আছে ডিভাইডেড বাই দেখো 200 আর এখানে 150 350, কারণ কি V2 আসবে উভয় পাত্র থেকে। তাহলে দেখো এই S1V1 ক্যালসিয়াম আসছে ক্যালসিয়ামের পাত্র থেকে, আর হচ্ছে ক্লোরিন আসছে ক্লোরিনের পাত্র থেকে। তাহলে হিসাবের সময় এটা মাথায় রাখতে হবে যে যখন আমি ক্যালসিয়াম 2+ এর আয়নিক গুণফল করতেছি, ক্যালসিয়াম আসবে ক্যালসিয়ামের পাত্র থেকে, মানে ক্যালসিয়ামের S1V1 আসবে ক্যালসিয়ামের পাত্র থেকে, ক্যালসিয়ামের S1V1 আসবে ক্যালসিয়ামের পাত্র থেকে, ক্লোরিনের S1V1 আসবে ক্লোরিনের পাত্র থেকে, V2 আসবে উভয় পাত্রের আয়তনের যোগফল, V2 আসবে উভয় পাত্রের আয়তনের যোগফল। আবার বলি, ক্যালসিয়াম ক্যালসিয়ামের পাত্র থেকে, ক্যালসিয়ামের টোটাল S1V1 ক্যালসিয়ামের পাত্র থেকে, ক্লোরিনের টোটাল S1V1 ক্লোরিনের পাত্র থেকে, যা আছে তাই V2 আসবে উভয় পাত্রের যোগফল। এইটা হচ্ছে তোমার এখানকার বেসিক। তারপরে তুমি এখানে বেসিক ক্যালকুলেশন করবে, এখানে পাওয়ার 2 আছে, ক্যালকুলেশন করবা, সাস্টে ক্যালকুলেটর দেবে, দিলে তুমি এটা পেয়ে যাবা। সাস্টে এটা আসবে, সাস্ট ছাড়া অন্য কোথাও ভার্সিটি কত এটা দিবে না, অন্য কোথাও ভার্সিটি কত এটা দিবে না। সো সাস্টে এটা একমাত্র আসতে পারে, যারা সাস্টে পরীক্ষা দিবা না তারা স্কিপ করতে পারো। এই হচ্ছে আমাদের এখানকার কাহিনী। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হইছে? আশা করি এই পর্যন্ত ক্লিয়ার হইছে। এবার আসো যে এই পর্যন্ত বোঝার পর পদক্ষেপ পড়বে কি পড়বে না, এই টাইপের যে ম্যাথ এটা এক লাইনে সলভ করতে শেখার পর এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে সমআয়ন প্রভাব। তো সমআয়ন প্রভাব মানে কি? সমআয়ন প্রভাব মানে হচ্ছে একই আয়নের প্রভাবে দ্রাব্যতার পরিবর্তন। তো সমআয়ন মানে একই আয়ন, সম আয়ন প্রভাব। তো সমআয়ন প্রভাব মানে কি? একই আয়নের প্রভাব। একই আয়নের প্রভাবে কি ঘটে সেটা আগে বুঝতে হবে। দেখো তোমার কাছে ধরো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এটার কেএসপি তুমি জানো, এটার কেএসপি তুমি জানো। এখন কেএসপি জিনিসটা কি? সম্পৃক্ত দ্রবণে আয়নিক গুণফল। এই সম্পৃক্ত দ্রবণে আয়নিক গুণফল এটা একটা ধ্রুব সংখ্যা, এটা কি ধ্রুব সংখ্যা। সম্পৃক্ত দ্রবণে আয়নিক গুণফল এটা ধ্রুব সংখ্যা হলে এই দ্রবণটা যতক্ষণ সম্পৃক্ত আছে এই দ্রবণের এই কেএসপি কখনো চেঞ্জ হবে না। এখন ধরো আমরা এই দ্রবণের ভিতরে কিছু পরিমাণে অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে দিলাম, তো দেখো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম ক্লোরাইডের ভিতরে এখানেও অ্যামোনিয়াম প্লাস আয়ন আছে, এখানেও অ্যামোনিয়াম প্লাস আয়ন আছে। এখন যেহেতু অ্যামোনিয়ার ঘনমাত্রা বেড়ে যাচ্ছে কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আগের পরিমাণই আছে, ফলে দেখা যাচ্ছে যে এই দ্রবণের দ্রবণের সম্পৃক্ত অবস্থার কোনো পরিবর্তন হয়নি। সম্পৃক্ত অবস্থার পরিবর্তন না হইলে কেএসপি আগের মতো সেমই আছে। তাহলে এই জায়গায় কমন আয়নের ইফেক্টটা কোন জায়গায় যাবে? কমন আয়নের ইফেক্টটা হচ্ছে দেখো নাম্বার ওয়ান ইফেক্ট হচ্ছে যে তোমার বিয়োজন মাত্রা হ্রাস পাবে। কি হবে? বিয়োজন মাত্রা হ্রাস পাবে। যদি এগুলার বেসিক না ফিল করতে পারো, না ফিল করলে অ্যাডমিশনে এসে এখন আর ফিল করার দরকার নেই, মুখস্থ করো। যখনই আমার কমন আয়ন ইফেক্ট হবে, কমন আয়ন ইফেক্টের মানে হচ্ছে বিয়োজন মাত্রা হ্রাস পাবে। বিয়োজন মাত্রা হ্রাস মানে কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভাঙা কমিয়ে দিবে। আচ্ছা, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে দ্রাব্যতা হ্রাস পাবে। তো দ্রাব্যতা বিয়োজন মাত্রা একই কথা, দ্রাব্যতা হ্রাস পাবে, বিয়োজিত হলেই তো সে হচ্ছে দ্রাব্য হয়, তাহলে দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে সমআয়ন প্রভাবে এই দুইটা ঘটনা ঘটে, দুইটা ওয়ার্ড মনে রাখবা, একটা হচ্ছে বিয়োজন মাত্রা হ্রাস আর একটা হচ্ছে দ্রাব্যতা হ্রাস। বিয়োজন মাত্রা হ্রাস, দ্রাব্যতা হ্রাস। বিয়োজন মাত্রা দ্রাব্যতা বোঝার পরে 3 নম্বর পয়েন্ট মাথায় রাখবা, কেএসপি ধ্রুবই থাকবে, কেএসপি কনস্ট্যান্ট থাকবে। তাহলে দেখো কেএসপি কনস্ট্যান্টই থাকে, কেএসপি এর কোনো পরিবর্তন হয় না সমআয়ন প্রভাবে, বিয়োজন মাত্রা হ্রাস পায় আর দ্রাব্যতা হ্রাস পায়। ক্লিয়ার হয়েছে জিনিসটা? তাহলে এখানে আমাদের কেএসপি কিন্তু কনস্ট্যান্ট, কেএসপি আগেরটাই আছে, কিন্তু এই নতুন আয়নের প্রভাবে আমাদের এই ঘটনা ঘটে। ওকে, এবার এখান থেকে এমসিকিউ কি আসে? এমসিকিউ আসবে হচ্ছে নিচের কোনটি সমআয়ন দেখায়, নিচের কোনটি সমআয়ন দেখায়। তো দেখো আমরা যদি সিলভার ক্লোরাইড আর সিলভার আয়োডাইড দুইটা যৌগের দিকে তাকাই, দুইটা যৌগে সমআয়ন প্রভাব দেখানোর মতো সিলভার প্লাস আয়ন আছে, সো এখানে সমআয়ন প্রভাব দেখাবে হচ্ছে সিলভার আয়নের প্রভাবে। কোথাও ধরো H2S
এবং হাইড্রোজেন ক্লোরাইড আছে। তুমি বলবা ভাই এখানে সময়ায়ন কেমনে দেখাবে, এখানে তো দেখানো সম্ভব না। এখানে দেখাবে হচ্ছে হাইড্রোজেন প্লাস আয়নের প্রভাব। এখানেও দেখো হাইড্রোজেন আছে, এখানেও হাইড্রোজেন আছে। খেয়াল করো এখানে কিন্তু আমার সময়ায়ন প্রভাব দেখাইছিল অ্যামোনিয়াম প্লাস আয়নের প্রভাবে। তো নিচের কোনটি সময়ায়ন প্রভাব দেখায়, এরকম প্রশ্ন আসে এমসিকিউতে। তাহলে দেখতে হবে যে সম আয়ন বা একই আয়ন আছে কিনা, সম আয়ন বা একই আয়ন আছে কিনা, বুঝতে পারছো? এবার ধরো সময়ায়ন প্রভাব থেকে একটা প্রশ্ন দিলাম। প্রশ্নটা কি বলছে দেখো, ক্যালসিয়াম ফ্লোরাইড এর দ্রাব্যতা, খেয়াল করো দ্রাব্যতা S ইকুয়ালস টু 10⁻⁻5 হলে ক্যালসিয়াম ফ্লোরাইড, বুঝবা জিনিসটা, ক্যালসিয়াম ফ্লোরাইড হলে 0.1 মোলারিটি সোডিয়াম ফ্লোরাইড এর উপস্থিতিতে দ্রাব্যতা কত হবে? এবার তুমি বলবা ভাই দ্রাব্যতা কত হবে বের করতে বললো, দ্রাব্যতা তো পরিবর্তন হয় না। এই দেখো ভুল করে বসে আছো। আমরা একটু আগে দেখে আসছি সময়ায়ন প্রভাবে একই আয়ন যদি হয়ে যায়, খেয়াল করো এখানেও সোডিয়াম ফ্লোরাইডে ফ্লোরিন আছে, এখানে ক্যালসিয়াম ফ্লোরাইডে ফ্লোরিন আছে, তাহলে ফ্লোরিনের আয়ন সময়ায়ন হয়ে গেছে না? সময়ায়ন প্রভাবে আমরা দেখছি দ্রাব্যতার গুণফল ফিক্স থাকে। কে ফিক্স থাকে? কেএসপি ফিক্স থাকে, কেএক্সপি ফিক্স থাকে, কিন্তু দ্রাব্যতা হ্রাস পায়, বিয়োজন মাত্রা হ্রাস পায়। একটু আগে মুখস্থ করে আসছি, দ্রাব্যতা হ্রাস পায়, বিয়োজন মাত্রা হ্রাস পায়। তাহলে এখানে আমাদের কেএসপি ফিক্স আছে, কেএক্সপি ফিক্স আছে, বাট দ্রাব্যতা হ্রাস, বিয়োজন মাত্রা হ্রাস। বাট কেএসপি যেটা ফিক্স ওইটা কি এখানে বের করে দেয়া আছে? উত্তর হচ্ছে না, এটা বের করে দেয়া নেই। তাহলে ফিক্স যেটা আছে সেটা আগে বের করতে হবে। তো দেখো ক্যালসিয়াম ফ্লোরাইড এইটার কেএসপি যদি বের করতে চাই, ক্যালসিয়াম 2+ আর 2 ফ্লোরিন মাইনাস, এটা পাবো। তাহলে এখানে আমরা কেএসপি যখন বের করব, কেএসপি ইকুয়ালস টু এইটার যে দ্রাব্যতা এটা হচ্ছে এস আসবে, আর এইটার যে দ্রাব্যতা সেটা আসবে 2s তার পাওয়ার 2, গুণ করলে এখানে দেখো 4s³ আসে। এটা আগেও বের করা শেখাইছি। 4s³ আসলে এখানে আমি 4 লিখলাম, এস এর ভ্যালু কত দেখো তো, 10⁻⁻5। খেয়াল করো এস এর ভ্যালু কত, 10⁻⁻5। তো 4 × 10⁻⁻5 তার পাওয়ার কত, কিউব। তো ক্যালকুলেশন করলে 4 × 10⁻⁻15 পাওয়া যায়। দেখো 4 × 10⁻⁻15 এইটা কি, এটা হচ্ছে কেএসপি। এবার খেয়াল করো এই যে কেএসপি, এইটা সময়ায়ন প্রভাব আসার পরেও কিন্তু ফিক্স, সময়ায়ন আসার পরেও ফিক্স। কোনটা ফিক্স? কেএক্সপি ফিক্স। এখন সময়ায়ন বলতে কি বোঝাচ্ছে, খেয়াল করো আমি যখন এই ক্যালসিয়াম ফ্লোরাইড নিচ্ছি, এই ক্যালসিয়াম ফ্লোরাইডের ক্যালসিয়াম 2+ আর 2 ফ্লোরিন মাইনাস আয়ন পরিণত হয়েছে। তো এবার একটু বোঝার চেষ্টা করি এখানে এই ক্যালসিয়াম ফ্লোরাইডের এইটার এইটাই যখন আমি পরিণত করলাম, এইটার ওইটাই যখন আমি পরিণত করলাম, তখন এই জায়গায় ঘটনাটা কি ঘটবে? ঘটনা যেটা ঘটবে, এইটা হচ্ছে এস আছে, এইটা এস আছে, এইটা 2s, বাট ফ্লোরিন কিন্তু এখন শুধু আর 2s নাই, ফ্লোরিনের সাথে এই 2s এর পাশাপাশি এই জায়গায় যে সোডিয়াম ফ্লোরাইড ছিল, এই সোডিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা সোডিয়াম প্লাস এবং ফ্লোরিন মাইনাস আয়ন হয়ে গেছে। সোডিয়াম ফ্লোরাইডের ঘনমাত্রা ছিল 0.1 মোলারিটি, এই 0.1 মোলারিটি এখানেও আসবে, এই ফ্লোরিনের এখানেও আসবে। তাহলে ফ্লোরিনের ঘনমাত্রা 0.1 মোলারিটি বেড়ে গেছে না? এই পাত্রের দ্রবণেই তোমার ফ্লোরিনের ঘনমাত্রা 0.1 মোলারিটি বেড়ে গেছে। তাহলে এখন যদি তুমি কেএসপি বের করতে চাও, এইটার নতুন কেএসপি আসবে দেখো এস ইন্টু 2s প্লাস 0.1, টোটালটার পাওয়ার কত, 2, টোটালটার পাওয়ার কত, 2। তাহলে এবার আমাদের নতুন ঘনমাত্রা কি আসবে, এটা আসবে। তাহলে এইটা যদি আসে, খেয়াল করো এইটা যদি আসে, তাহলে এখন এই সাইডের কেএসপি আমার ফিক্স, এই সাইডের কেএসপি আমার ফিক্স। কেএসপি কত আগে পাইছি, 4 × 10⁻⁻15। এবার এই সাইডের এটা আমার ক্যালকুলেশন করতে হবে, এই সাইডে এটা ক্যালকুলেশন করো। ক্যালকুলেশন করলে দেখবা এই জায়গাতে খুব সুন্দর একটা ভ্যালু আসবে। প্রথমে আমি এস রেখে দিলাম, এইটাকে যদি গুণ করো, গুণ করলে 4s² প্লাস কত আসবে বলো তো, 0.1 × 2, 2ab করলে 0.1 × 2 মানে 0.2s, 0.2s প্লাস এখানে আমার আরেকটা ভ্যালু আসছে কত, 0.1 তার হোল স্কোয়ার মানে 10⁻⁻2 বা 0.01, এই ভ্যালুগুলো পাচ্ছি। এবার দেখো এইটাকে s দিয়ে গুণ করে দিলে 4s³ প্লাস 0.2s তার স্কোয়ার প্লাস 0.01s,
এবার একটা জিনিস খেয়াল করো, আমাদের শুরুতে যে s ছিল কত ছিল 10⁻⁵, এইটার ভ্যালুই অনেক কম ছিল। এর যদি আবার আমি কিউব করি, এর যদি আবার স্কোয়ার করি, ভ্যালু অনেক কমে যায় না? ভ্যালু এত কমে যায় যেগুলো নেগলিজেবল ভ্যালু, ফলে এই যে কিউব আর স্কোয়ার এই ভ্যালুগুলো বাদ চলে যায়, সব বাদ, যে শেষ পর্যন্ত থাকে হচ্ছে 0.01s, কে থাকে 0.01s। তাহলে এখন দেখো 0.01s ইকুয়ালস টু 4 ইন্টু 10⁻⁵, এটা তাহলে s ইকুয়ালস টু 4 ইন্টু 10⁻⁵ ডিভাইডেড বাই 0.01, 0.01। এবার এখানে ক্যালকুলেশন করলে তুমি দেখতে পাবা এই যে 0.01 এটা মানে কত, এটা মানে হচ্ছে তোমার, খেয়াল করো এই যে জিনিসটা, এই জিনিসটার মানে কত, আচ্ছা এটার ভ্যালু ছিল কি, এখানে আমাদের এটা আমাদের 10⁻15 ছিল, এটা 15 ছিল, 15 বসালাম, এখানেও 15 গেল। এইটা যদি ক্যালকুলেশন করি তাহলে 4 ইন্টু 10⁻⁻15 ইন্টু তোমার হচ্ছে 100 আসবে, তো 100 আসলে 4 ইন্টু 10⁻⁻, তোমার আসবে হচ্ছে 13। তো খেয়াল করো এখন নতুন যেই দ্রাব্যতা সেটা আসলো 4 ইন্টু 10⁻⁻13, বাট শুরুতে কত ছিল 10⁻⁵। এখন বলো তো এইটা বড় না এইটা বড়? অবশ্যই এটা বড়, এটা কম। তাহলে দেখো সময়নের প্রভাবে এটা কমে গেল না, সময়নের প্রভাবে এটা কমে গেল। তাহলে এখানে আমরা দেখলাম যে সময়নের প্রভাবে নতুন দ্রাব্যতা কত হবে, তাহলে এটা কিন্তু আমার নতুন দ্রাব্যতা আসলো। তাহলে যখন সময়ন আসে তখন আমাদের দ্রাব্যতা কমে। এখন আমরা বুঝলাম এখানে সময়ন কেমনে হলো। আরেকবার আমি একটু সিম্পলিফাই করে দিই। সময়ন জিনিসটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লুরাইডকে যখন আমি ভাঙছি, ক্যালসিয়াম ফ্লুরাইডকে যখন আমি ভাঙছি, খেয়াল করো ক্যালসিয়াম ফ্লুরাইডকে যখন আমি ভাঙছি তখন এখানে ফ্লোরিন তৈরি হচ্ছে, সোডিয়াম ফ্লুরাইডকে যখন ভাঙছি ফ্লোরিন তৈরি হচ্ছে। ওই ফ্লোরিন আর এই ফ্লোরিন দুইয়ের ঘনমাত্রা সেম হয়ে যাওয়ায় এই তোমার হচ্ছে এখানে সম আয়ন হয়ে যাচ্ছে, দুইয়ের আয়ন সেম হয়ে যাওয়ায় এখানে সম আয়ন হচ্ছে। আর এই সম আয়নের প্রভাবে দেখো আমাদের এখানে কেএসপি কনস্ট্যান্ট থাকবে কিন্তু দ্রাব্যতা হ্রাস পাবে, কেএসপি কনস্ট্যান্ট থাকবে কিন্তু বিয়োজন মাত্রা হ্রাস পাবে। তো মাথায় রাখতে হবে দ্রাব্যতা হ্রাস পায়, বিয়োজন মাত্রা হ্রাস পায়। তো দ্রাব্যতা যদি বের করতে বলে আমরা এই প্রসেসে দ্রাব্যতা বের করব, দ্রাব্যতা যদি বের করতে বলে আমরা এই প্রসেসে কি করব, দ্রাব্যতা বের করব। আশা করি সময়ায়ন রিলেটেড যেই প্রশ্ন আসবে সেইটার যে বেসিক এটা তুমি বুঝতে পারছো। এখান থেকে প্রশ্ন কম আসবে, এটা মেইনলি সময়নের ওই যে প্রথম যে এমসিকিউটা দেখাইলাম যে সময়ন প্রভাব কারা দেখায়, এই এমসিকিউ পাবা, এই এমসিকিউটা মাস্ট পাবা তুমি, ঠিক আছে, এইটা দেখাইলাম। সো নিচের কোনটি সময়ন দেখায়, সময়ন প্রভাব দেখায়, এটা পাবা। আর যদি কখনো সাস্টে পরীক্ষা দাও প্রশ্ন কঠিন করে তাহলে এটা আসতে পারে, কয়েক লাইনে ক্যালকুলেশন করে বের করতে হবে। ওকে, আচ্ছা এবার দেখো আমাদের পরবর্তীতে টপিক হচ্ছে আয়ন শনাক্তকরণ। আয়ন শনাক্তকরণ এটা দেখতে হবে। তা আয়ন শনাক্তকরণের ভিতরে একটা স্পেসিফিক টপিক হচ্ছে শিখা পরীক্ষা। আয়ন শনাক্তকরণের ভিতরে স্পেসিফিক টপিক হচ্ছে শিখা পরীক্ষা। তো আমরা আগে শিখা পরীক্ষা শিখব, তারপরে আয়ন শনাক্তকরণ শিখব। আগে আমরা কি শিখব, শিখা পরীক্ষা শিখব। ওকে, চলো আমরা আগে শিখা পরীক্ষা দেখি। শিখা পরীক্ষা মেইনলি তোমার ধাতব লবণের ক্ষেত্রে করা হয়। শিখা পরীক্ষা মেইনলি কার ক্ষেত্রে, ধাতব লবণের ক্ষেত্রে করা হয়। ওকে, এটা মাথায় রাখবো যে শিখা পরীক্ষা ধাতব লবণের ক্ষেত্রে করা হয়। ধাতব লবণ, ধাতব লবণ, ধাতব লবণ মানে হচ্ছে ধাতব ক্লোরাইড। যেমন ধরো ধাতব ক্লোরাইড বলতে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম নাইট্রেট, ঠিক আছে, সোডিয়াম সালফেট, এগুলো হচ্ছে সব এক একটা ধাতব লবণ। এবার দেখো ক্যালসিয়াম ক্লোরাইড হতে পারে, ক্যালসিয়াম নাইট্রেট হতে পারে, পারে কিনা বলো, ক্যালসিয়াম নাইট্রেট হতে পারে, ক্যালসিয়াম সালফেট হতে পারে, এগুলো সব ধাতব লবণ। এখন এই ধাতব লবণগুলার ভিতরে এক ধরনের ধাতব লবণ আছে যারা অধিক উদ্দায়ী। মাথায় রাখবো এই ধাতব লবণগুলোর মধ্যে এক ধরনের ধাতব লবণ আছে সেটা হচ্ছে অধিক উদ্দায়ী। তো মাথায় রাখবো যে ধাতব ক্লোরাইড লবণ, কেন আমি এটা বোঝাচ্ছি এখনই। ধাতব ক্লোরাইড লবণ যেগুলো আছে, ধাতব ক্লোরাইড লবণ যেগুলো আছে, ক্লোরাইড মানে ধাতুর সাথে ক্লোরিন, ধাতুর সাথে ক্লোরিন, ক্লোরাইড, ক্লো তারপরে রা তারপরে ইড, ধাতব ক্লোরাইড লবণ যারা আছে এই ধাতব ক্লোরাইড লবণ অধিক উদ্দায়ী। অধিক উদ্দায়ী মানে কি বলতো, অধিক উদ্দায়ী মানে হচ্ছে সে উড়ে যায় বা বাষ্পায়িত হয়। অধিক উদ্দায়ী মানে হচ্ছে কি, সে বাষ্পায়িত হয়, বাষ্পে পরিণত হয় বেশি,
তুলনামূলক বেশি পরিণত হয়। তো চিন্তা করো তোমার কাছে এইরকম একটা পাত্র আছে, ঠিক আছে? এই পাত্রের ভিতরে এরকম ছোট 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 লবণ আছে। এখন এই লবণগুলা নাইট্রেট লবণ হওয়ার কারণে এ উদ্দায়ী না, বা ক্যালসিয়াম কার্বনেট লবণ হওয়ার কারণে এ উদ্দায়ী না। তো তুমি কি করলা, এই ক্যালসিয়াম কার্বনেট লবণ যেটা আছে, এটা ধরো ক্যালসিয়াম কার্বনেট, হ্যাঁ, এর সাথে গাঢ় HCl যোগ করে দিলা। কি করলা? গাঢ় HCl যোগ করে দিলা। তো গাঢ় HCl যোগ করলে ক্যালসিয়াম আর এই তোমার হচ্ছে ক্লোরিন মিলে, এই দুইটা মিলে তোমার প্রথমে তৈরি করলো হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড, তারপর তৈরি করলো পানি, তারপর তৈরি করলো কার্বন ডাই অক্সাইড। এখন এই যে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করলো, এই ক্যালসিয়াম ক্লোরাইড হচ্ছে উদ্দায়ী লবণ বা বাষ্পে পরিণত হয়, উদ্দায়ী লবণ বা বাষ্পে পরিণত হয়। এখন তুমি কি করবা? নিচে থেকে মোমবাতি জ্বালাবা। কি করবা? নিচে থেকে মোমবাতি জ্বালাবা। নিচে থেকে মোমবাতি জ্বালাইলে এই ক্যালসিয়াম ক্লোরাইড যে লবণটা হয়েছে, এটা উদ্দায়ী লবণ। এই উদ্দায়ী লবণটা কি হবে? এ বাষ্পে পরিণত হবে। কি হবে? এ বাষ্পে পরিণত হবে। এখন চিন্তা করো, এই ক্যালসিয়াম ক্লোরাইড লবণ বাষ্পে পরিণত হয়েছে। বাষ্পে পরিণত হইলে কি হচ্ছে? ক্যালসিয়াম ক্লোরাইড বিভক্ত হয়ে ক্যালসিয়াম 2+ আর 2 ক্লোরিন মাইনাসে রূপান্তর হচ্ছে। তো এইটা কিন্তু আমার সলিড ছিল, ক্যালসিয়াম ক্লোরাইড উদ্দায়ী সলিড পদার্থ, লবণ, ক্লোরাইড লবণ। বাট চিন্তা করো, এইটা কিন্তু গ্যাস, এইটা আমার গ্যাস। এখন কি হবে? এই ক্যালসিয়াম 2+ যে ক্যাটায়ন আছে না, আমার মেইনলি পরীক্ষায় ক্যাটায়নের পরীক্ষা, এই প্লাস আয়ন যেটা আছে না, এই প্লাস আয়ন সাইডের যে অ্যানায়ন আছে, অ্যানায়ন থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে। ক্যালসিয়াম 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়ামে পরিণত হয়। পরবর্তীতে এই ক্যালসিয়ামের নিচে যেহেতু আমরা হিট দিচ্ছি, এই ক্যালসিয়াম এই ক্যালসিয়াম একটা নির্দিষ্ট এনার্জি নিজের ভিতরে যোগ করে, এ কি করে? উত্তেজিত ক্যালসিয়ামে পরিণত হয়। এখন উত্তেজিত ক্যালসিয়াম যেটা হচ্ছে, এটা তো আর স্থায়ী না। এই উত্তেজিত ক্যালসিয়াম হচ্ছে অস্থায়ী। এই উত্তেজিত ক্যালসিয়াম কি? অস্থায়ী। তো এই উত্তেজিত ক্যালসিয়াম যেটা তৈরি হচ্ছে, এটা অস্থায়ী হওয়ায় এ আবার আগের জায়গায় ফিরে যাবে। আবার আগের জায়গায় যখন ফিরে যাবে, তখন এই উত্তেজিত ক্যালসিয়াম যেই পরিমাণ শক্তি গ্রহণ করছিল, এই পরিমাণ শক্তি আবার ছেড়ে দিবে। তো যখন এই শক্তিটা ছেড়ে দিবে, এই শক্তির কারণে আমরা একটা বিকিরণ দেখতে পাবো। বিকিরণ দেখতে পাবো, এই বিকিরণটাই হচ্ছে বর্ণ। তো শিখা পরীক্ষায় এইভাবে আমরা একটা বর্ণ বা কালার দেখতে পাই। এই কালার যেটা আমরা দেখতে পাচ্ছি, এই কালারের মাধ্যমে আমরা হচ্ছে লবণটা কি লবণ সেটা শনাক্তকরণ করতে পারি। লবণটা কি লবণ সেটা কি আমরা শনাক্তকরণ করতে পারি। যেমন ধরো, যদি আমরা সোডিয়ামের কোনো লবণ নিই, সোডিয়ামের লবণ, সোডিয়াম ইটের মতো লাল পাই, তাই না? সোডিয়াম ইটের মতো, সোডিয়াম সোনালী হলুদ, সোডিয়াম পাই হচ্ছে সোনালী হলুদ, সোনালী হলুদ। তারপর হচ্ছে ক্যালসিয়াম ইটের মতো লাল, ইটের মতো লাল। পটাশিয়াম হলুদ আভা সবুজ। এরকম তোমার হচ্ছে যে চারটা বা পাঁচটা মতো কার কোন কালার সেটা মুখস্থ করতে হয়। আমার জিনিসটা মনে থাকে না, এই জন্য আমি একটা ট্রিক ইউজ করি। ট্রিকটা কি? সেটা হচ্ছে মেইন বইয়ের শেষে যে এমসিকিউ গুলো আছে, তার ভিতরে যে কয়টার কালার আছে, ওই কয়টার কালার মুখস্থ করি। এমসিকিউ এর জন্য যে কালারটা আছে, ওটা এমসিকিউ সলভ করতে যে বারবার প্র্যাকটিস করি। হুবহু ওইটাই আসে, ফলে প্যারা হয় না। হুবহু ওইটাই আসে, প্যারা হয় না। তুমি জাস্ট ওখান থেকে মুখস্থ করবা। এবার এখানে আজান দিচ্ছে, আজান একটা ব্রেক নিতে হবে আমাকে। আজানের পরে তারপরে হচ্ছে আবার রেকর্ড শুরু করব। সো চলো আমরা আজানের পরে পরের কোশ্চেনটা দেখি। সো দেখো, আয়ন শনাক্তকরণের ভিতরে আমরা যখন শিখা পরীক্ষা দেখতেছি, শিখা পরীক্ষার বেসিকটা তো বুঝলাম। শিখা পরীক্ষার এই যে বেসিক যেটা আছে, এই বেসিকটা তোমার জানা লাগবে। আর প্রয়োজনীয় যে কয়টা শিখা আছে, ওই শিখাগুলোর কালার দেখা লাগবে। যেমন আমি দুইটার কথা বলছি, আর বলছি যে এমসিকিউ সলভ করতে যে আরো বাকি কয়েকটা শিখার বর্ণ আসবে, ওগুলা তুমি একটু খাতায় নোট করে নিবে এবং ওইটা পড়বা। এবার আসো, পরে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আয়ন শনাক্তকরণের ভিতরে, শিখা পরীক্ষার ভিতরে ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে যে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুইটা শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না কেন? এই দুইটা শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না, বর্ণ দেখায় না। তো বর্ণ দেখায় না কেন? বর্ণ দেখায় না কেন? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম। দেখো, বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা যদি বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস করি, আমরা জানি বেরিলিয়ামে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম চারটা ইলেকট্রন থাকে। তো চারটা ইলেকট্রন থাকলে আমরা ইলেকট্রন বিন্যাস করলে দেখবা 1s2 2s2 পাই।
এবার যখন আমরা ম্যাগনেসিয়ামে যাব, ম্যাগনেসিয়ামে 12টা ইলেকট্রন থাকে, ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p6 10টা 3s2 থাকে। খেয়াল করলে দেখবা দুইটারই বহিস্থ শক্তি স্তরে 2টা করে ইলেকট্রন থাকে। কয়টা করে? 2টা করে। তো s অরবিটাল যেটা, s অরবিটালে তোমার 2টা ইলেকট্রনই থাকতে পারে এবং তারা বিপরীতমুখী স্পিনে অবস্থান করে। তো বিপরীতমুখী স্পিনে 2টা করে ইলেকট্রন থাকলে এইটা হচ্ছে সুস্থিত কাঠামো। সুস্থিত মানে কি? একদম এমন ভাবে কাঠামো গঠন করে আছে এটা ভাঙতে চায় না। এখন আমরা খেয়াল করো শিখা পরীক্ষায় উত্তপ্ত করার সময় মোমবাতি বা বুনসেন বার্নার নিছিলাম, মনে আছে? বুনসেন বার্নার। তো আমরা মোমবাতি বা যে বুনসেন বার্নার নিছিলাম, এই মোমবাতি বা বুনসেন বার্নারে তাপ দেয় অত্যন্ত কম, যেটাতে আমরা ক্যালসিয়াম ক্লোরাইড সহ অন্যান্য যে সমস্ত লবণগুলো নিছিলাম ওই লবণের বহিস্থ অরবিটালের ইলেকট্রনকে উত্তপ্ত করতে পারি, এই ইলেকট্রনগুলোকে উত্তপ্ত করতে পারি। বাট বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যেটা হয়, বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের জন্য পর্যাপ্ত পরিমাণ হিট প্রডিউস করতে পারি না। তো বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের যে সুস্থিত কাঠামো, মাথায় রাখবো, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এর সুস্থিত ইলেকট্রনের জন্য, সুস্থিত ইলেকট্রন এর জন্য পর্যাপ্ত তাপ দিতে পারি না। ঠিক আছে? পারে না। তো আমরা পারে না, কে পারে না বলো তো? পর্যাপ্ত ইলেকট্রনের সুস্থিত তাপ দিতে পারে না। এবার বলো কে পারে না? পারে না হচ্ছে আমাদের ওই যে বুনসেন বার্নার। ঠিক আছে? বুনসেন বার্নার। ফলে যেটা হয়, তাপ না দিতে পারায় ইলেকট্রন উত্তেজিত হয়ে উপরের অরবিটালে যাইতে পারে না, আবার ফিরেও আসতে পারে না। ফলে এখানে কোনো বর্ণ দেখায় না। বুঝতে পারছো? সো শিখা পরীক্ষায় বর্ণ দেখায় না কেন, সেটার যে বেসিকটা সেটা খুব সিম্পল। ওকে, এই পর্যন্ত আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে। সো এই পর্যন্ত যদি ক্লিয়ার হয়, এখন আমরা শিখা পরীক্ষার ক্ষেত্রে, শিখা পরীক্ষার পরে আয়ন শনাক্তকরণের যে পরবর্তী পার্ট আছে সেটাতে যাব। বাট আমরা অলরেডি 50 মিনিট ক্রস করে ফেলছি। সো 1 ঘন্টা মতো আমাদের শ্যুট হবে। তো আমরা এই পার্টে আর পরের অংশটা যাব না, আমরা পরের পার্টে পরের অংশটা দেখব। এটা এই পর্যন্তই রেখে দিই।